পাকিস্তানে এখন পড়ে গেছে হাহাকার। ওদের রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনী সবার মুখে আতঙ্কের ছায়া। কারণটা কি? সেই জল যা ভারতের মাটি থেকে বয়ে পাকিস্তানের শিরায় প্রবাহিত হয়। কিন্তু এখন গল্পটা পুরোপুরি বদলে গেছে। ভারত করে দেখিয়েছে সেই কাজ যার আশঙ্কা পাকিস্তান গত ৭৫টা বছর ধরে করে আসছিল। পাকিস্তানের জীবন রেখা বলে পরিচিত ঝেলাম এবং চেনাব নদীর জলস্তর পৌঁছে গেছে ডেড লেভেলে। ডেড লেভেল মানে এমন এক স্তর যার নিচে বাঁধগুলো থেকে আর এক ফোঁটা জল মাধ্যাকর্ষণের সাহায্যে বের করা সম্ভব নয়। এর সরাসরি মানে পাকিস্তানের বৃহৎ বাঁধ যেমন মাংলা আর তারবেলা এখন শুধু কংক্রিটের খাঁচা মাত্র। পাকিস্তানে খরিফ ফসল যা ওদের অর্থনীতির মেরুদণ্ড এক ফোঁটা জলের জন্য করছে হাহাকার এবং সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। একটা আনুমানিক হিসাব অনুযায়ী মাত্র ৫০ দিনের মধ্যে পাকিস্তান ২২০০ কোটিরও বেশি টাকার সরাসরি আর্থিক ক্ষতি ভোগ করেছে। এবং এ তো কেবল শুরু। এই সবকিছুর মূলে রয়েছে একটা সিদ্ধান্ত যা ভারত নিয়েছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। ভারত এক ধাক্কায় সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে দেয় এবং পরিষ্কার জানিয়ে দেয় এখন থেকে জল আর শত্রুতা একসাথে প্রবাহিত হবে না। কিন্তু এ তো কেবল একটা ঝলক। আসল সিন শুরু হচ্ছে এখান থেকে। ভারত এখন সেই কাজ করতে চলেছে যার কল্পনাও কেউ করেনি। ভারত এখন রকেটের গতিতে কাজ করছে সিন্ধু নদীর ব্যবস্থা থেকে জলের এক এক ফোঁটা ব্যবহারের লক্ষ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী ৩৩ মাসের মধ্যে অর্থাৎ ৩ বছরের মধ্যেই সিন্ধুর জল ভারতের ৬টা রাজ্যের পিপাসা মেটাবে এবং কৃষি জমিকে সজীব করে তুলবে। তবে সূত্রের খবর অনুযায়ী এই কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পূর্ণ হয়ে যাবে। পাকিস্তানে যাওয়া জলের প্রবাহ থামাতে এবং সেই জল ব্যবহারে ভারত যে কৌশলগত এবং প্রকৌশলগত জাল বিছাচ্ছে সেটা বিশ্বজুড়ে উদাহরণ হবে। পাকুল দুল রাতলে কিরু এবং কাওয়ার এই দৈত্যাকার হাইড্রোইলেকট্রিক প্রকল্পগুলোর কাজ চলছে ঝড়ের গতিতে, যা শুধু ভারতকে বিদ্যুৎ শক্তির হাবে পরিণত করবে না বরং পাকিস্তানে প্রবাহিত হওয়া জলের ওপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এছাড়াও জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান পর্যন্ত অতিরিক্ত জল পৌঁছে দিতে একটা দীর্ঘ নালার প্রকল্প এবং রানবীর ক্যানেলের দৈর্ঘ্য দ্বিগুণ করার ঘোষণা এক প্রকারে পাকিস্তান থেকে চীন সবার কাঁপুনি ঘুরিয়ে দিয়েছে। আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের প্রতিটা স্তর। আমরা খুলে ধরবো ভারতের এই মেগা মাস্টার প্ল্যানের এক একটা গোপন অধ্যায়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। চলুন এবার একেবারে মেলে ধরি সেই মাস্টার প্ল্যানের এক একটা স্তর যা পাকিস্তানের ভবিষ্যতের ওপর বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এটা কোনো সাধারণ পরিকল্পনা নয়, এটা এক ধরনের জলক্রান্তি যা ভারতের ভাগ্যকে চিরকালের মতো পাল্টে দিতে চলেছে। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে এমন এক ধারণা যা কিনা স্বাধীনতার পর এতদিন পর্যন্ত কেউ বাস্তবায়ন করার সাহস দেখায়নি। তা হলো আন্তঃবেসিন জলস্থানান্তর। শুনতে যতই টেকনিক্যাল মনে হোক, সহজ ভাষায় মানে হলো একটা নদীর অববাহিকার অতিরিক্ত জল অন্য নদীর অববাহিকায় নিয়ে যাওয়া যেখানে জলের ঘাটতি রয়েছে। ভারত এখন এই প্রযুক্তির মাধ্যমে সিন্ধু নদী ব্যবস্থা, বিশেষ করে ঝেলাম এবং চেনাব নদীর সেই জল যা কিনা এতদিন চুক্তির বাধ্যবাধকতার কারণে পাকিস্তানে চলে যেত, তা মোড় ঘুরিয়ে নিজের শুষ্ক এলাকাগুলোয় নিয়ে যাচ্ছে। এটা ভারতের অধিকার। এই সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত এই নদীগুলোর জল দিয়ে বিদ্যুৎ তৈরি এবং সীমিত ব্যবহারের সম্পূর্ণ অধিকার রাখে। কিন্তু পাকিস্তান সবসময় এতে বাধা দিয়ে এসছে। এখন ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আর কারো তোয়াক্কা করবে না এবং তার নিজের অধিকার রক্ষা করবেই। এই মহাঅভিযানের সূচনা হচ্ছে ১১৩ কিলোমিটার দীর্ঘ একটা কৃত্রিম নালার নির্মাণের মাধ্যমে। ভাবুন তো, ১১৩ কিলোমিটার দীর্ঘ একটা নতুন নদী যা মানুষ তৈরি করবে। এটা কোনো ঠাট্টা নয়, নতুন ভারতের বাস্তবতা। এই নালা হবে ভারতের সেই ব্রহ্মাস্ত্র যা পাকিস্তানের সমস্ত আপত্তিকে স্তব্ধ করে দেবে। এই নালা সরাসরি নদী চেনাব থেকে জল সংগ্রহ করবে এবং তার রাবি, বিয়াস এবং শতদ্রু বা হতে পারে এটা সাতলুজ নদীর ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। এই পরিকল্পনা কেমন ভাবে নকশা করা হয়েছে যে এই নালা জম্মু, পাঞ্জাব, হরিয়ানা এবং সেই সাথে রাজস্থানে আগে থেকে থাকা ১৩টা পৃথক নালা নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ একবার চেনাব নদীর জলেই নালায় এলে তা বিশাল এক মাকড়সা জালের মতো ভারতের ৪টে রাজ্যে ছড়িয়ে পড়বে এবং এর শেষ গন্তব্য হবে ইন্দিরা গান্ধী ক্যানাল, যা কিনা রাজস্থানের মরুভূমির জন্য জীবনদায়িনী। এর মানে যেই জল এতদিন পাকিস্তান বিনামূল্যে পাচ্ছিল তা এখন শ্রীগঙ্গানগর, বিকানের এবং জয়সালমীরের কৃষকদের জমিতে সোনার ফসল ফলাবে। এটা শুধু একটা নালা নয়, এটা ভারতের কৌশলগত এবং অর্থনৈতিক শক্তির এক প্রবাহমান প্রতীক যা বিশ্বকে জানিয়ে দেবে ভারত এখন তার
সম্পদের প্রকৃত মূল্য আদায় করতে শিখেছে। এখন আসি সেই 4টে মহাবল প্রকল্পের কথায়, যা গোটা খেলার নিয়মই বদলিয়ে দিচ্ছে। এগুলো হলো পাকুলদুল 1000 মেগাওয়াট, রাতলে 850 মেগাওয়াট, কিরু 624 মেগাওয়াট ও কাওয়ার 540 মেগাওয়াট। এরা শুধু বিদ্যুৎ উৎপাদনের বাদ নয়, এরা হলো কৌশলগত জলদুর্গ, যা ভারত, চীনা এবং তার উপনদীগুলোতে তৈরি করছে। এই 4 প্রকল্পের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3000 মেগাওয়াটেরও বেশি, যা পুরো জম্মু কাশ্মীরকে করে দেবে আলোকিত। কিন্তু এদের আসল লক্ষ্য বিদ্যুৎ নয়, জলপ্রবাহ নিয়ন্ত্রণ। এগুলো রান অফ দ্য রিভার প্রকল্প, যার অর্থ নদীর প্রবাহমান জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন। কিন্তু এদের নকশায় রয়েছে বিশাল জলাধার, যা ভারতকে জল ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। যখন ভারত তার জলাধার থেকে পুলিশ সরাবে বা ভরবে, তখন জল আটকে দেবে, আর যখন ছাড়বে একসাথে প্রচুর জল ছাড়বে। সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের ওপর। পাকিস্তান আর জানতে পারবে না ঠিক কখন কত জল আসছে। ওদের গোটা কৃষি এবং জল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, কারণ তা ভারতের ওপর নির্ভরশীল। এই 4টে প্রকল্প ভারতের হাতে তুলে দিচ্ছে সেই ওয়াটার ট্রিগার, যেটা টিপে ভারত যে কোনো সময় পাকিস্তানের জলের শিরায় চাপ দিতে পারে। ভারতের এই জল অবরোধ বৃহৎ একটা প্রকল্পেই কেবল সীমাবদ্ধ নয়, ভারত এমন কিছু মাটি স্তরের পদক্ষেপ নিচ্ছে যা পাকিস্তানের বাকি সমস্ত আশা ভরসাকেও জলাঞ্জলি দেবে। এই পর্বে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মুর ঐতিহাসিক রানবীর নালা নিয়ে। এই নালা চেনামুড়ি থেকে জল নিয়ে জম্মুর বিস্তীর্ণ এলাকায় সেচের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, কিন্তু এখন ভারত সরকার নালাকে দ্বিগুণ করে 120 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছে। ভাবুন, দ্বিগুণ দীর্ঘ ওই চেনাব থেকে দ্বিগুণ জল টেনে আনা। এই সমস্ত জল যতদিন অব্যবহৃত অবস্থায় পাকিস্তানে চলে যেত, এখন তা পৌঁছে যাবে জম্মুর আরো অনেক গ্রাম ও কৃষিক্ষেত্রে। এই সঙ্গে প্রতাপ ক্যানেলকেও একেবারে পূর্ণ ক্ষমতায় ব্যবহারের জন্য একটা বিস্তৃত পরিকল্পনা তৈরি হচ্ছে। স্পষ্টতই ভারত তার পুরনো পরিকাঠামোগুলোকেও আধুনিক এবং আরো শক্তিশালী করে তুলছে, যাতে এক ফোঁটাও জল অপচয় না হয়। এই ছোট ছোট পদক্ষেপগুলো নিলে একটা বিশাল ঢেউ তৈরি করছে, যা পাকিস্তানের পুরো জল ব্যবস্থাকে ভাসিয়ে নিয়ে যাবে। এবার আসি সেই প্রকল্পে যা দীর্ঘদিন ধরেই ধুলায় পড়েছিল, কিন্তু এখন মোদী সরকার তা পুনর্জীবিত করতে চলেছে। উজ মাল্টিপারপাস প্রজেক্ট। এই নদী উজ হলো রাভি নদীর একটা প্রধান উপনদী, এবং আমরা জানি এই সিন্ধু জল চুক্তি অনুযায়ী রাভি একটা পূর্বাঞ্চলীয় নদী, যার জল সম্পদের ওপর ভারতের 100% অধিকার রয়েছে। কিন্তু বহু বছর ধরে এই নদীর অনেক জলই নষ্ট হয়ে পাকিস্তানে গিয়ে পড়েছে। এই সমস্যার মূল কারণ ছিল কাঠুয়াতে প্রস্তাবিত উজ বাঁধ নির্মাণ না হওয়া। কিন্তু এখন চিত্র বদলাচ্ছে। সরকার কেবল এই প্রকল্পটা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে তা নয়, বরং এটাকে আরো বৃহৎ করে তোলা হয়েছে। আগে যেখানে এটা কেবল রাভির জল জমা রাখার জন্য পরিকল্পিত ছিল, এখন তা ভারতের ইন্টারবেসিন ওয়াটার ট্রান্সফার প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। অর্থাৎ উজ বাঁধে জমা হওয়া জল একটা সুড়ঙ্গের মাধ্যমে সরাসরি বিয়াস অববাহিকায় পাঠানো হবে। এটা একটা মাস্টার স্ট্রোক। এর ফলে ভারত নিশ্চিত করবে যে পূর্বাঞ্চলীয় নদীগুলো জলবন্টনে তার অংশের এক ফোঁটাও নষ্ট না হয় এবং পুরোপুরি দেশের মাটিতেই ব্যবহৃত হয়। এটা পাকিস্তানের জন্য আরো একটা বিশাল আঘাত, কারণ রাভি থেকে তারা যতটুকু জল পেত সেটুকু এখন বন্ধ হয়ে যাবে। এই সমস্ত প্রকল্পের লক্ষ্য একটাই, যেটার ঘোষণা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটা জনসভায় গর্জে গর্জে করেছিলেন। তিনি বলেছিলেন 3 বছরের মধ্যে এই সিন্ধু ব্যবস্থার জল নালার মাধ্যমে রাজস্থানের শ্রীগঙ্গানগর পর্যন্ত পৌঁছে যাবে। এটা কেবল একটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা হলো নতুন ভারতের সংকল্প। জাস্ট ভাবুন তো, সেই দিনের কল্পনা করুন যেদিন চেনাব নদীর জল শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজস্থানের মরুভূমিতে পৌঁছাবে। এটা লাখো কৃষকের জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম হবে না, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে জলের অভাবে হাহাকার করছে। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি অঞ্চলগুলো এতে নবজীবন পাবে। এই প্রকল্প কেবল ভারতের জল নিরাপত্তাকে অটুট করবে না, বরং অঞ্চলে জলের বন্টনে যে ভারসাম্যহীনতা ছিল তাও দূর করবে। এটা এমন এক বিপ্লব হবে যা ভারতের কৃষি মানচিত্রকে একেবারে চিরতরে পাল্টে দেবে। যখন ভারতের মাঠঘাট ভরে উঠবে সবুজে, তখন পাকিস্তান বুঝতে পারবে ভারতের সঙ্গে শত্রুতা করার মূল্যটা ঠিক কতটা কঠিন। এটা কেবল জলবন্টনের প্রশ্ন নয়, এটা শক্তির ভারসাম্যের প্রশ্ন, এবং এখন সেই ভারসাম্য পুরোপুরি ভারতের পক্ষে হেলে পড়েছে। আর যখন ভারতে
এই জল উৎসবের প্রস্তুতি চলছে, তখন সীমান্তের ওপারে পাকিস্তানে চলছে শোকযাত্রা। ওদের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো চিৎকার করে জানাচ্ছে ওদের বাঁধগুলোতে জল ডেড লেভেলে পৌঁছে গেছে। হেলাম নদীর ওপর তৈরি মাংলা বাঁধ এবং সিন্ধুর ওপর তৈরি তারবেলা বাঁধ, যা পাকিস্তানের কৃষি এবং অর্থনীতির লাইফ লাইন, আজ নিজেরাই তারা টিকে থাকার জন্য হিমশিম খাচ্ছে। বর্ষা আসতে এখনো প্রায় 1 মাস বাকি, কিন্তু পাকিস্তানের হাতে এতটুকু জল নেই যে তারা তাদের ফসলগুলো বাঁচিয়ে রাখতে পারবে। তারা এখন নিজেদের রিজার্ভ জল থেকেও বেশি জল ছাড়তে বাধ্য হচ্ছে, যা এক বিপজ্জনক পরিস্থিতি। এই সর্বনাশকে বাড়িয়ে দিচ্ছে ভারতের আরো একটা কৌশল। ভারত এখন তার বাঁধগুলো, যেমন চেনাবের ওপর বাগলিহার আর সারাল বাঁধের নিয়মিত পরিষ্কার এবং পলি অপসারণের কাজ করছে। এর ফলে যখন ভারত জল আটকে রাখে, তখন পাকিস্তানের দিকে জলের প্রবাহ আরো কমে যায়। এই পাকিস্তানের ওপর সবচেয়ে বড় আঘাত পড়েছে তথ্য সংক্রান্ত ক্ষেত্রে। ভারত এখন 1960 সালের সিন্ধু জলচুক্তি অনুযায়ী তথ্য ভাগাভাগি করা বন্ধ করে দিয়েছে। এর অর্থ এখন পাকিস্তান জানতেই পারছে না কখন কত জল ছাড়া হবে, আর তারা অন্ধকারে তীর ছুটছে এবং তাদের প্রতিটা তীর লক্ষ্যবস্তু হচ্ছে। ইনফরমেশন ছাড়াই ওদের প্রকৌশলী এবং কর্তারা কোন রকম জলের পরিকল্পনায় সফলভাবে তৈরি করতে পারছে না। আগামী 3 বছর ভারত এবং পাকিস্তান উভয়ের ভবিষ্যতের জন্য হতে চলেছে নির্ধারক। ভারত তার সবচেয়ে বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, আর পাকিস্তান চুকাবে তার সবচেয়ে বড় ভুলের খেসারত। তা আপনার কি মতামত এই জলক্রান্তি নিয়ে? আপনি কি মনে করে এই পদক্ষেপ কি ভারতের আরো আগে নেওয়া উচিত ছিল, এবং এটা কি পাকিস্তানের জন্য একটা বড় শিক্ষা হতে চলেছে? তো কি মনে হয় আপনার অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।